হ্যালো স্টুডেন্টস, তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। এখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে তোমাদের, সেই টেস্ট পেপারে সমস্ত চলতরিতের কোশ্চেন সলভ করা আছে। তো এই ভিডিওটা দেখার পর তোমাদের আর চলতরিতের কোনো কোশ্চেন আটকাবে না, যদি ভালো করে খাতা পেন নিয়ে তোমরা প্র্যাকটিস করে নাও। তো ভিডিওটা দেখা শুরু করার আগে কয়েকটা কথা শুনতে হবে আমার, ঠিক আছে? তো প্র্যাকটিসের খাতা নাও, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসো, আর তার সঙ্গে তোমাদের কাছে যে টেক্সট বইটা আছে অবশ্যই টেক্সট বইটাকে নিয়ে রাখো, ঠিক আছে? যখন আমি যে টপিকটা পড়াবো তোমাদের কাছে যদি অভিনবর বই থাকে তো তোমাদের সঙ্গে এই ছবিগুলো মিলে যাবে, কারণ আমি এখানে সব অভিনবর বই থেকেই ম্যাক্সিমাম কাট করে নিয়েছি অ্যান্সারগুলো। আর যদি অন্য বই থাকে তাহলে সেই বই থেকেও তোমরা সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি কোথাও অ্যান্সার খুঁজে না পাও তাহলে এই ভিডিওতে তো আমি অ্যান্সার দিয়েই দিলাম, ভিডিওটা স্টপ করবে, একবার ভালো করে পড়ে নেবে, আর তোমরা কমেন্ট সেকশনে দেখবে এই পিডিএফটা পিন করা আছে। যদি না করা থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে, আমি পিডিএফটা পিন করে দেবো। তো চলো শুরু করা যাক। মাধ্যমিক 2026, আচ্ছা, পেজ নাম্বার মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটা সবাই আশা করি পেয়ে গেছো। তো পেজ নাম্বার আমি কিন্তু প্রথম থেকে শুরু করিনি, আমি শুরু করেছি শেষ পেজ থেকে। দেখো পেজ নাম্বার 293 দেখতে পেয়েছো তোমরা আশা করি, পেজ নাম্বার 293 কি বলছে দেখো, 6 ওহম রোধের ধাতব তারকে অর্ধেক করে কেটে নিয়ে টুকরো দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? সমান্তরালে যুক্ত করেছে 6 ওহম, ঠিক আছে? 6 ওহম, যখন তুমি 6 ওহম তারকে কেটে নেবে তখন দুটো তারের রোধ কত হবে? 3 ওহম আর 3 ওহম, এদেরকে সমান্তরালে যুক্ত করে দিয়েছ। 3 ওহম 3 ওহমকে সমান্তরালে যুক্ত করে দিয়েছ, তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে আর সমান 3 গণিত 3 বাই 3 প্লাস 3, তাহলে 9/6, 3 3 9, 3 2 6, 3/2 মানে হচ্ছে 1.5 ওহম। উত্তর হয়ে গেল। পরের কোশ্চেন, ডিসি অপেক্ষা এসি এর ব্যবহারের একটি সুবিধা লেখো। দেখো আমি কিন্তু সব বড় কোশ্চেনগুলোই নিয়েছি, কারণ শর্ট কোশ্চেনগুলো যেগুলো 1 আর 2 আছে সেইগুলো কিন্তু তোমরা সব পেরে যাবে, কারণ শর্ট কোশ্চেনের উত্তর বইয়েই দেওয়া আছে। তাহলেও আমি শর্ট কোশ্চেনের উত্তর তোমাদেরকে সলভ করাবো, দুটো পেজ আমি অলরেডি করিয়ে দিয়েছি ইউটিউবে। আগে আমি বড় কোশ্চেনগুলো তোমাদেরকে করিয়ে দিই, কারণ শর্ট কোশ্চেনগুলো তোমরা অনেকে পারছো, বড় কোশ্চেনগুলোই খুঁজে পাচ্ছ না। দেখো তাহলে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের কি সুবিধা, সুবিধাটা আমরা একবার দেখে নিই। এই যে, আচ্ছা এই অ্যান্সারটা এখানে নেই, এই অ্যান্সারটা আছে নেক্সট পেজে। এই দেখো, ডিসি অপেক্ষা এসির সুবিধা। ডিসি অপেক্ষা এসির উৎপাদন, সরবরাহ ও বন্টন অনেক বেশি সাশ্রয়কারী, সাশ্রয়কারী মানে খরচা কম। আবেশক ব্যবহার করে এসিকে বেশি কার্যকরভাবে সহজে এবং প্রায় কোনো শক্তিক্ষয় ছাড়াই নিয়ন্ত্রণ করা যায়, তার মানে এসিকে কন্ট্রোল করা ইজি। একমুখী কারকের সাহায্যে এসিকে সহজেই ডিসিতে রূপান্তর করা যায়, যেখানে ডিসি ভোল্টেজ লাগবে সেখানে আমি এসি থেকে ইজিলি ডিসিতে কনভার্ট করে নিতে পারবো, সেটা খুব সহজ হয়। কিন্তু ডিসি থেকে এসিতে কনভার্ট করা একটু এতটা সহজ হয় না, একটু খরচ সাপেক্ষ হয়, ঠিক আছে? খুব সামান্য শক্তি ক্ষয় করেই এসিকে বহুদূর সরবরাহ করা যায়। ধরো কোথাও একটা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তো সেখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত কারেন্ট চলে আসছে, সেটা কিন্তু কম খরচেই হয়, কিন্তু ডিসিকে ট্রান্সফার করতে গেলে অনেক বেশি খরচ হয়ে যাবে। ট্রান্সফরমার ব্যবহার করে এসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, সেটা তো ঠিকই, কারণ যখন পাওয়ার হাউস থেকে তোমার বাড়ি পর্যন্ত কারেন্টটা আসছে, পাড়ার মোড়ে যে ট্রান্সফরমারটা আছে সেই ট্রান্সফরমারে কিন্তু বেশি কারেন্ট ঢুকছে, হয়তো ট্রান্সফরমারে ঢুকছে 440 ভোল্ট, তোমার বাড়িতে আসছে 220 ভোল্ট, তাহলে ট্রান্সফরমার কী করছে? ভোল্টেজটাকে কমিয়ে দিচ্ছে, তাই না? আবার তোমার বাড়িতে দেখো কোথাও কোথাও যখন তুমি মোবাইল চার্জ দিচ্ছ সেখানে লাগছে 5 ভোল্ট, তাহলে সেখানেও তো ভোল্টেজটাকে কমানো হচ্ছে, তাহলে এসিকে কিন্তু ইজিলি কমানো যায়, প্রয়োজন মতো বাড়ানো কমানো যায়। ব্যাস হয়ে গেল উত্তর, পড়ে নেবে ভালো করে। দেখো কি বলছে, ডিসি মোটরের শক্তি বৃদ্ধির উপায় কী? এই যে দিয়ে দিয়েছি, বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়। আর্মেচারের মধ্যে প্রবাহমাত্রার মান বাড়িয়ে মোটরের শক্তি বৃদ্ধি করা যায়। আর্মেচার কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে মোটরের শক্তি বৃদ্ধি করা যায়। চৌম্বক ক্ষেত্রের শক্তি বাড়িয়ে মোটরের শক্তি বৃদ্ধি করা যায়। লিখে দাও, ব্যাস হয়ে গেল।
আমি আরও কিছু এক্সট্রা ইনফরমেশনও দিয়ে দিয়েছি তোমাদের জন্য, সেগুলো তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। যদি বলে যে ডিসি মোটরের ব্যবহার একবার দেখে নেবে, বৈদ্যুতিক ট্রেন, ট্রাম, বৈদ্যুতিক পাখা প্রভৃতি ক্ষেত্রে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়ে থাকে। বেশ, তারপরে দেখো, অথবা তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে ও লেঞ্জের সূত্রগুলো বিবৃত করো। ফ্যারাডের সূত্র, এই দেখো ফ্যারাডের সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলছে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটালে কুণ্ডলীটিতে একটি তড়িৎ চালক বল আবিষ্ট হয় এবং চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয় আবিষ্ট তড়িৎচালক বলও ততক্ষণ স্থায়ী হয়। তার মানে কি? মনে করো একটা এরকম কুণ্ডলী আছে, আমি একটু ছোট করে বলে দিই। এই কুণ্ডলীর কাছে যদি কোনো একটা ম্যাগনেট এগিয়ে আসে বা কুণ্ডলী থেকে দূরে সরে যায়, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে এর মধ্যে দিয়ে চৌম্বক বলরেখা পাস করে। এই চৌম্বক বলরেখাগুলো যত বাড়া কমা করবে, যত তুমি এগিয়ে যাবে তত কী হবে? চৌম্বক বলরেখা বেশি করে পাস হবে। তার মানে কি? বলরেখার সংখ্যা পরিবর্তন হবে। তাহলে যত এটা বেশি হবে তত কিন্তু এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাড়বে। আর যতক্ষণ পর্যন্ত এই ঘটনাটা ঘটবে ততক্ষণ এটা স্থায়ী হবে। দ্বিতীয় সূত্র কি বলে? কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তন যত দ্রুত হবে কারেন্ট তত বাড়বে। তার মানে এই যে ম্যাগনেটটা, এই ম্যাগনেটটাকে তুমি যত তাড়াতাড়ি এদিকে নিয়ে আসবে বা যত তাড়াতাড়ি তুমি দূরে সরিয়ে নিয়ে যাবে তত কিন্তু এইখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু বাড়বে। ঠিক আছে? বা তড়িৎচালক বলের মান, মানে এখানে যে ভোল্টেজ সেটাও কিন্তু বাড়বে। বেশ, হয়ে গেল দুটো সূত্র। বেশ, ওখানে আরও একটা কোশ্চেন তোমাকে বলেছিল, লেঞ্জের সূত্র বিবৃত করো। দেখো, তড়িৎচুম্বকীয় আবেশের ফলে বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে তা লেঞ্জের সূত্র থেকে জানা যায়। সূত্রটা কি না, কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ এমন হবে যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বদা সেই কারণকেই বাধা দেয়। তার মানে কি? যারা পড়েছ তারা অবশ্যই জানবে। তার মানে হচ্ছে, ধরে নাও এখানে একটা লুপ আছে, আর এই লুপের কাছাকাছি একটা ম্যাগনেট রাখা আছে। যখনই এই ম্যাগনেটটা এইদিকে এগিয়ে যাবে, এই লুপে কারেন্ট যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট গেলে এটা কী পোল হবে? নর্থ পোল। আর এই নর্থ পোলকে কী করবে? বিকর্ষণ করবে, আসতে দেবে না, বাধা দেবে, তাই না? তাহলে যখন এই নর্থ পোল এগোতে চাইবে তখন কারেন্ট যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে নর্থ পোল তৈরি হবে, আসতে দেবে না। আবার যখন এই নর্থ পোল দূরে সরে যাবে তখন কারেন্ট যাবে ক্লকওয়াইজ, তার মানে সাউথ পোল তৈরি হবে, তার মানে যেতেও দেবে না, তখন আকর্ষণ করবে। তাহলে যে কারণে উৎপত্তি সেই কারণকেই বাধা দিচ্ছে। ওকে, কোশ্চেন দেখো 3.4, এটা কত নম্বর পেজে আছে একবার বলে দিই। পেজ নাম্বার 292। আমি শেষ থেকে পেজগুলো করতে করতে এসেছি, কারণ প্রথমের দিকের পেজগুলো অনেকের দু একটা হয়ে আছে, তো ওই কারণে আমি দেখলাম শেষ থেকে শুরু করি। সব পেজগুলোই করিয়েছি। দেখো, একটি 25 ওহম রোধের সঙ্গে কত মানের রোধ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ 20 ওহম হবে। দেখো, একটা রোধ বলে দিয়েছে R1, R1 যেটা বলা আছে যে 25 ওহম, আর R2টা বলা নাই কত। R2টাকে আমি R2ই নিলাম, কিন্তু তুল্য রোধ বলা আছে কত না 20। তাহলে আমি লিখতে পারি যে 1/20 ইকুয়াল টু 1/25 প্লাস 1/R2। তাহলে এবার দেখে নাও, 1/20 সমান 25R2 ইকুয়াল, আচ্ছা উপরে কত হবে? R2 প্লাস 25, কোনাকুনি গুণ করে দাও। 25R2 ইকুয়াল টু 20R2 প্লাস 20 ইন্টু 25 মানে 500। ওকে, তাহলে 25R2 মাইনাস 20R2 কত হয়? 5R2। 5R2 ইকুয়াল টু 500। তাহলে R2 ইকুয়াল টু কত? R2 ইকুয়াল টু 100 ওহম। তাহলে 100 ওহম আর 25 ওহমকে তুমি যদি সমান্তরালে যুক্ত করো তাহলে তুল্য রোধ হয়ে যাবে 20 ওহম। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, এটা তুমি পেয়ে যাবে
পেজ নাম্বার 289 অর্থাৎ 289 পেজে। ওকে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেখানে কি বলেছে, 220 ভোল্ট, কোয়েশ্চেনটাকে দেখে নেওয়া যাক। 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। দেখো, ভোল্ট মানে এটা হচ্ছে ভি, আর ওয়াট মানে হচ্ছে পি। তাহলে ভি দেওয়া আছে, পি দেওয়া আছে। পি হচ্ছে পাওয়ার আর ভি হচ্ছে বিভব প্রভেদ। এবার দেখো, বা ভোল্টেজ। তাহলে এই দুটো বাতি তোমাকে দেওয়া আছে, এদের রোধের অনুপাত কত? এটা করতে গেলে আগে জানতে হবে যে রোধের সঙ্গে পি আর ভি এর সম্পর্ক কী। আর সমান আমরা জানি ভি স্কয়ার বাই পি। এখানে আমি সেই ফর্মুলা ইউজ করেছি, ব্যাস। এবার এখানে তো বলা আছে, একটার পি বলা আছে 60, আর একটার পি বলা আছে কত, আর একটার পি বলা আছে, আচ্ছা দুটোই 60, ঠিক আছে। তাহলে একটার ভি বলা আছে 220 আর একটার ভি বলা আছে 110। ফর্মুলায় বসিয়ে দেওয়া হয়েছে, দেখো, ঠিক আছে। দেখো, একটাতে 220 বসানো হয়েছে আর একটাতে 110 বসানো হয়েছে, দিয়ে অনুপাত করে দেওয়া হয়েছে। অনুপাত করে দিলে কি হয়ে যাবে, R1 বাই R2, 220 স্কোয়ার বাই 60, আর এখানে 60 বাই 110 কেটে কুটে গিয়ে 4:1। বুঝতে পেরেছ? তাহলে 4:1 হয়ে যাবে উত্তর। কিছুই না, তুমি ফর্মুলা বসাও, তারপরে অনুপাত করে দাও, R1 বাই R2 করে দাও, ব্যাস বেরিয়ে যাবে। একদম ইজি কোশ্চেন। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, 4.6, তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে কী বোঝো? মোস্ট ভাইটাল কোশ্চেন, ভালো করে করে যাবে। তামার রোধাঙ্ক এটা বলতে বোঝায় যে নির্দিষ্ট উষ্ণতায় 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত তলের মধ্যে রোধ হবে এত। তার মানে তুমি যদি একটা তামার ঘনক নাও, ঠিক আছে, আমি একটা ঘনক আঁকছি, এই তামার ঘনকের যে কোনো দুটো পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ আর এই একটা পৃষ্ঠ, বিপরীত পৃষ্ঠ, এই বিপরীত পৃষ্ঠ দুটোর মধ্যে রোধ হবে এত ওহম। ওকে, এবার যদি তামা না বলে রূপো বলে, তাহলে তুমি কিছুই না, এই কথাটাই লিখবে, শুধু তামার জায়গায় রূপো করে দেবে, আর যে ডিজিটটা তোমাকে বলে দেবে সেইটা দেবে, ব্যাস হয়ে যাবে। তারপরের কোশ্চেনটা দেখো, যে সূত্র থেকে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে ওর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক জানা যায় সেটি ব্যাখ্যা করো। কোশ্চেনটা কত ঘুরিয়ে দিয়েছে দেখো, বলেছে এমন একটা সূত্র ব্যাখ্যা করো যার বিভব প্রভেদের সঙ্গে, মানে যেটা দিয়ে বিভব প্রভেদের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক জানা যায়। তার মানে কি, মানে ভি আর আই, আর ভি আর আই এর সম্পর্ক দেয় কোন সূত্র? ওহমের সূত্র, ব্যাস ওহমের সূত্র চলে যাও, এইটা হচ্ছে ওহমের সূত্র, ঠিক আছে। উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে। এই তিনটে কথা না লিখলে সূত্রটাকে জিরো বসিয়ে দেবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি না, কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যত বাড়বে কারেন্ট তত বাড়বে। ছবিটা আঁকতে হবে তোমাদেরকে, অবশ্যই লিখে দিতে হবে যে এ বি পরিবাহীর এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভিবি, ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে অবশ্যই এই দিক থেকে এই দিকে কারেন্ট যাবে, তো ভি এ মাইনাস ভিবি আই এর সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে। দেখো, তাহলে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর। এই আর কি, এই আর হচ্ছে পরিবাহীর রোধ। ওকে, হয়ে গেল। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে, 290 পাতা। 290 পাতায় বলা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো। আগে বাম হস্ত নিয়মটা দেখে নিই, তারপরে নেক্সট কোশ্চেনটায় যাব। দেখো, একদম সব দিয়ে দিয়েছি তোমাদের জন্য। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্টি তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্টি তড়িৎবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করবে। অনেকে আমাকে কোশ্চেন করে যে স্যার এই হাতের ছবিটা কি আঁকতে হবে? দরকার নেই, তুমি এই ছবিটাকে দাও, এইটা এইটা এইটা, ঠিক আছে। এইদিকে চৌম্বক ক্ষেত্র যদি হয়, এইদিকে তড়িৎ প্রবাহ যদি হয়, তাহলে গতি হবে এদের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কারণ আমরা জানি যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এটা মনে করো নর্থ পোল, এটা সাউথ পোল, যদি আমরা কোনো তড়িৎবাহী তারকে রাখি, তাহলে এই তারটার ওপর কিন্তু একটা বল কাজ করবে, একে কিন্তু ছিটকে ফেলে দেবে। আর সেই বলটা কোন দিকে কাজ করবে সেটাই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বলছে। ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। ওকে ওকে, এর সঙ্গে আরেকটা কোশ্চেন ছিল, বুঝলে। এই দেখো, বলছে দুটি রোধের শ্রেণী সমবায় এবং, আচ্ছা না, আরও একটা আছে, দুটি সমান দৈর্ঘ্যের তারের একটির ব্যাস
অপরটির দ্বিগুণ, ওদের রোধের অনুপাত নির্ণয় করো। একটির ব্যাস অপরটির দ্বিগুণ, তাহলে রোধের অনুপাত কী হবে? দেখো, ব্যাসের সঙ্গে কিভাবে নির্ভর করে সেটা আগে দেখতে হবে। আর ইকুয়াল টু রো এল বাই এ, দৈর্ঘ্য তো এক, আর কি আসতে পারে? এ মানে কি? পাই আর স্কয়ার। ঠিক, বেশ। এবার ব্যাসার্ধের অনুপাত যা হয়, ব্যাসের অনুপাত একই হবে। তাহলে আমি আর ভ্যারিজাজ 1/r² লিখতে পারি। এল তো কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, তাহলে ওদের রোধের অনুপাত কী হবে? তাহলে R1/R2 হয়ে যাবে, হ্যাঁ, R2² কারণ নিচে আছে যেহেতু, একটা তো আর একটা দ্বিগুণ, তাই না? R1টা যদি আর হয় তাহলে R2 হবে কি? 2R, তার মানে 4R², কেটে কুটে গেল, তাহলে 4:1। উত্তর হয়ে যাবে কি? 4:1। আচ্ছা, তোমাদের দেখবে বইয়ে উত্তরটা দেওয়া আছে 1:4, ঠিক আছে? এবার তুমি যদি প্রথম ইস্টু দ্বিতীয় করো তাহলে 4:1 হবে, আর যদি দ্বিতীয় ইস্টু প্রথম করো তাহলে 4:1 হবে, 1:4 হবে। বোঝা গেল কি বললাম? এই যে R1/R2 করেছি, তাহলে প্রথম বাই দ্বিতীয় করলে হবে 4:1, আর দ্বিতীয় বাই প্রথম করলে হবে 1:4। এটা 1:4 দেখবে তোমাদের বইয়ে উত্তর দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা, এটাকে ছোট করে দিই, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে এটা, আর না হলে ভিডিওটাকে একটু পজ করে নেবে, দিয়ে দেখবে। ওকে, দেখো, দুটি রোধের শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে তুল্য রোধ 12 ওহম আর 5/3 ওহম, রোধ দুটির মান নির্ণয় করো। দেখো, এই ধরনের কোশ্চেন আসার খুব হাই চান্স একটা, বুঝলে? তাহলে এখানে আমি লিখতে পারি যে R1 + R2 = 12, আর R1R2/R1 + R2 = 5/3। এখানে তুমি লিখতে পারো R1R2/R1 + R2 মানে 12, অর্থাৎ 5/3, 3 4 12, তাহলে R1R2 = 5 4 20। দেখো, এমন দুটো সংখ্যা যাকে যোগ করলে 12 হয় আর গুণ করলে 20 হয়, তুমি একটাই পাবে, মানে আর পাবে না। কি বলো তো? 10 আর 2। তাহলে উত্তরটা কিন্তু আমি পেয়ে গেছি, কিন্তু এইটুকু করে দিলে হবে না, আমাকে না এটা ওই মিডিল টার্ম করে দেখাতে হবে যে ওটা আসছে। ওকে, তো চলো দেখানো যাক। এই দিকটা ইরেজ করতেই হবে, নইলে জায়গা ধরবে না। দেখো, তাহলে কি হবে না, আমি এখান থেকে আমি R1টাকে বের করে নিলাম, 12 - R2 নিয়ে এসে এইখানে বসিয়ে দেবো। তাহলে 12 - R2 ইন্টু R2 = 20। তাহলে 12R2 - R1 -R2² = 20। তাহলে R2² - 12R2 + 20 = 0। 10 2 20, তাহলে R2² - 10R2 - 2R2 + 20 = 0। R2 যদি কমন নাও, এখানে হবে R2 - 10, -2 কমন নিলে R2 - 10 = 0। তাহলে R2 = 10 ওহম, উত্তর পেয়ে গেলাম। বা হবে R2 = 2 ওহম। যদি R2 10 হয় তাহলে R1 কত হবে? R1 হয়ে যাবে তোমার 12 - 10, অর্থাৎ 2। আর যদি R2 2 হয় তাহলে R1 কত হবে? 12 - 2 মানে 10। তার মানে অত কিছু ঝুটঝামেলা যাওয়া দরকার নেই, ডাইরেক্ট আমি লিখে দেবো কি, যে দুটি রোধের মান হলো 10 এবং 2 ওহম। ব্যাস, হয়ে গেল উত্তর। ব্যাস, করে নিও অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। এটা তো করে এলাম একটু আগেই, ঠিক আছে। নেক্সট, রিপিট হয়েছে কোয়েশ্চেনটা। তামার রোধাঙ্ক, আচ্ছা, তামার রোধাঙ্ক এটা হয়ে গেছে, এই কোয়েশ্চেনটাও রিপিট হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি বিবৃত করো। বলে দিয়েছি, রিপিটেড কোয়েশ্চেন। চিত্রসহ ডিসি মোটরের কার্যপ্রণালী ব্যাখ্যা করো।
এই কোশ্চেনটা কিন্তু রিপিট নয়, এটা নতুন এসছে। এই তো ফ্যারাডের সূত্র তো বলে দিয়েছি। এবার চিত্রসহ ডিসি মোটরের কার্যপ্রণালী। দেখো এই চিত্রসহ ডিসি মোটরের কার্যপ্রণালী জেনারেলি দেয় না, এবার তাও করে রাখবে, একবার আমি দিয়ে দিয়েছি, দেখে রাখো। ছবিটা তোমাকে আঁকতে হবে আর কার্যপ্রণালীটা এখান থেকে লিখতে হবে। কি হবে না, এই ব্রাশ দুটিকে ব্যাটারির সঙ্গে যুক্ত করলে আর্মেচারের মধ্যে দিয়ে এবিসিডি পথে তড়িৎ প্রবাহ চলে। আর্মেচার হচ্ছে এইটা আর্মেচার। এবার কি হচ্ছে, এই ব্রাশ মানে কার্বন ব্রাশ হচ্ছে এই দেখো B1 B2, ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে, দিয়ে এই দিকে ঘুরপাক খাচ্ছে, দিয়ে এদিকে ফিরে আসছে। বুঝতে পেরেছো তো? তো তারপরে কি হচ্ছে না, এক্ষেত্রে এবি বাহুটি ক্ষেত্র চুম্বকের এন মেরুর কাছে এবং সিডি বাহুটি ক্ষেত্র চুম্বকের এস মেরুর কাছে আছে। এইটা এন আর এইটা এস। শক্তিশালী চুম্বকের চুম্বক বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে থাকে। কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ হলে এবি এবং সিডি বাহুর ওপর চুম্বক বল ক্রিয়া করবে। কারণ আমরা তো জানি চুম্বক প্রবাহে যদি কোনো কারেন্টের তার থাকে তাহলে চুম্বক বল কাজ করে। তাহলে একে কী হবে, এর ওপর চুম্বক বল কাজ করবে, কারণ যেহেতু এর মধ্যে কারেন্ট যাচ্ছে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী দেখব যে এবি বাহুতে প্রযুক্ত বল লম্বভাবে নিচের দিকে আর সিডি বাহুতে লম্বভাবে উপরের দিকে। তার মানে যখনই কারেন্ট যাবে তখন এই বাইরের যে ম্যাগনেটটা আছে এই ম্যাগনেটটা কিন্তু এর ওপরে একটা বল প্রয়োগ করবে, আর এই বলের জন্য এই বাহুতে কাজ করবে নিচের দিকে বল আর এই বাহুতে কাজ করবে উপরের দিকে বল। তাহলে কয়েলটাকে কী করবে, কয়েলটাকে ঘোরাবে, তাই না? এটাই বলা আছে, ঘূর্ণনের সৃষ্টি হবে। ঠিক, বেশ। আর ঘূর্ণনের ফলে কুণ্ডলী যখন উল্লম্ব অবস্থায় আসে তখন কমিউটেটর এবং ব্রাশের সংযোগ ছিন্ন হয় এবং কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। যখনই এবার এটা ঘুরে যাবে তখন এই কমিউটেটরটা কী হবে, ব্রাশের সঙ্গে তো ছিন্ন হয়ে যাবে, তখন আর কারেন্ট যাবে না, কিন্তু গতিজাড্যের জন্য ওটা ঘুরবে। যেমন ফ্যান যখন চলে সুইচ অফ করে দিলেও তো কিছুক্ষণ ঘোরে, তেমনি ঘুরবে, তারপরে আবার এক পাক ঘুরে যাওয়ার পর আবার কানেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো যতক্ষণ এরকম তড়িৎ প্রবাহ চালু থাকে ততক্ষণ এই আর্মেচার কুণ্ডলী কিন্তু ঘুরতে থাকে। দেখো দিয়ে দিয়েছি অ্যান্সার, একবার পড়ে নেবে অবশ্যই। এবার দেখো বলছে 1 ওহম আভ্যন্তরীণ রোধ এবং 5 ভোল্ট ইএমএফ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 3 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত? পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 286। ঠিক আছে, 286 সহজ কোশ্চেন। 1 ওহম আভ্যন্তরীণ রোধ স্মল আর সমান 1 ওহম, 5 ভোল্ট ইএমএফ ই সমান 5 ভোল্ট। ঠিক আছে, 3 ওহম রোধ আর সমান 3 ওহম। ঠিক আছে, তাহলে প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে? দেখো মনে রাখবে একটা জিনিস, যে প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য ভি ইকুয়াল টু সবসময় হয় ই মাইনাস আই আর। ই তো বলাই আছে 5 মাইনাস আই বলা নাই নাকি, মাইনাস আই ইন্টু 3। আবার দেখো এই ভি মানে ক্যাপিটাল আই আর। ঠিক আছে, আসলে জিনিসটা কি, এইটা হচ্ছে একটা সার্কিট, এইখানে ব্যাটারি আছে, বুঝতে পেরেছো? ব্যাটারি তড়িৎচালক বল ই। এবার এই রোধের দুই প্রান্তে যেটা বিভব প্রভেদ হবে সেইটা হচ্ছে ভি। ওম তো বলেই গেছে ভি ইকুয়াল টু আই আর, আর এই রোধটা হচ্ছে ক্যাপিটাল আর, ব্যাটারির ভিতরে যে রোধটা থাকে সেটা স্মল আর। তাহলে আই আর ইকুয়াল টু 5 মাইনাস 3i, আই ইন্টু আর বলা আছে 3, 5 মাইনাস 3i। তাহলে আইটাকে এইদিকে নিয়ে চলে এলে হবে 6i। তাহলে আই সমান 5/6 অ্যাম্পিয়ার। আই পেয়ে গেছো, তাহলে ভি তো ইজিলি পেয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল টু আই আর, আই কত, আই হচ্ছে গিয়ে 5/6 ইন্টু হচ্ছে গিয়ে 3, 3 2 6, তার মানে 2.5 ভোল্ট। ও এক জায়গায় ভুল করেছি, এই স্মল আরের যে ভ্যালুটা, এই স্মল আরের ভ্যালুটা এইখানে বসাতে হবে 1। এটা তো 3 নয় বাবা, এটা 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 1, তাহলে এটা হবে আই, এটা হবে আই, এই আইটা এদিকে হলে হবে 4, তাই না, 4i, 4i। তাহলে নিচে হবে এটা ডাইরেক্ট যদি আমি আই সমান লিখতে চাই তাহলে আই সমান হবে 5/4। বেশ, আর এই জায়গাটা হবে 5/4, আর ক্যাপিটাল আর কত বলা আছে, ক্যাপিটাল আর বলা আছে 3, তাহলে 20/4, 20/4 নাকি 15/4 হবে, 15/4। তার মানে হচ্ছে কি 4 3 12 13 14 15, 4 7 28 29 30, 4 5 20, 3.75 ভোল্ট। দেখো এবার ঠিক আছে। তাই আমি স্মল আরটাকে এখানে লিখতে গিয়ে মিস্টেক করে ফেলেছিলাম। স্মল আরের ভ্যালু কত 1, ওটা আমি 3 বসিয়ে দিয়েছিলাম, ঠিক করে নিও। ওকে, দেখো আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো,
বলছে কোনো পদার্থের রোধাঙ্কের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। রোধাঙ্কের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। ঠিক আছে, পরপর পেজগুলো তোমরা শেষ থেকে আগে চলে আসবে, দেখবে পেয়ে যাবে। ঠিক আছে, তো কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, রোধাঙ্ককে আমরা রো দিয়ে লিখি। ঠিক আছে, তো এই রোধাঙ্কের মান নির্ভর করবে দুটো জিনিসের ওপর। হ্যাঁ, পদার্থের প্রকৃতি বা উপাদান। হ্যাঁ, এটাকে উপাদান লেখো তাহলে আরও ভালো হবে। এটা না লিখে আমি এটা লিখলাম যে পরিবাহীর উপাদান এবং উষ্ণতা, এই দুটো জিনিসের ওপর নির্ভর করে। পরের কোয়েশ্চেন দেখো, 25 সেমি দীর্ঘ এবং 0.15 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের বিভব প্রভেদ বলা আছে। ওর মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তারটির উপাদানের রোধাঙ্কের মান কত? খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে। এখানে দেখো রোধই জানি না আমি, আমাকে আগে রোধ জানতে হবে, তারপরে রোধাঙ্কের কথা। দেখো রোধ যদি জানতে চাই কি করতে হবে, রোধ আর ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি বাই আই। ভি তো বলা আছে, ভি কত বলা আছে 5, আই কত, আই হচ্ছে গিয়ে 2, তাহলে 5/2 মানে 2.5। আবার রো ইকুয়াল টু আর এ বাই এল, আর পেয়ে গেলাম 5/2, এ কত, এ হচ্ছে পাই আর স্কোয়ার, পাই, ও ডাইরেক্ট এটাই বলে দিয়েছে, তাহলে দরকার নাই লেখা রয়েছে 0.15, তাহলে 0.15 বাই এল। এল কত, এল হচ্ছে 25 সেমি। বেশ, সব সেমিতে দেওয়া আছে। আচ্ছা, কিন্তু সেমি নিয়ে এখানে হবে না, কারণ আরটা আমি কিসে নিয়েছি, আর নিয়েছি ওহমে। তাহলে সেমি স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে গেলে 10⁻⁻⁴, আর নিচে শুধু সেমি আছে, তাহলে এটা হবে শুধুমাত্র 10⁻²। কেটে কুটে যাবে, এটা শুধু পড়ে থাকবে 10⁻²। হ্যাঁ, আর কি কাটছে, আর কাটছে হচ্ছে, এটা পয়েন্ট তুলে দিতে পারো, পয়েন্ট তুলে দিয়ে তুমি নিচে পাবে 10 স্কোয়ার, 5 5 25 একটা কাটবে, 5 3 15 একটা কাটবে, তাহলে উত্তর হয়ে যাবে 3/2 ইন্টু 10⁻⁻⁴, কারণ এই 2টা উপরে যাবে। 3/2 মানে কত, 1.5, তাহলে অ্যান্সার হবে 1.5 ইন্টু 10⁻⁻⁴ ওহম মিটার। ওহম মিটার। আচ্ছা, এটা সেন্টিমিটারটা না কাটলেও হতো, উত্তর আসতো ওহম সেন্টিমিটার, চাপের কিছু ছিল না, এটা ওহম সেন্টিমিটার উত্তর আসতো। কেউ যদি মনে করো যে সেন্টিমিটারটা কাটবো না, তাহলেও হবে। দেখো সেন্টিমিটারটা যদি আমি মিটার না করতাম তাহলে কি হতো সেটা একবার বলি। তাহলে এইগুলো কিছুই বসাতাম না, হ্যাঁ, এটা থেকে যেত, এগুলো বসাতাম না, দুটোতেই আমি অ্যান্সারটা করে দিচ্ছি, ওহম মিটার এবং ওহম সেমিতে। তাহলে নিচে হতো 25, 0.15, নিচে 25, ব্যাস ঠিক আছে। দেখো এবার কাটাকাটি করছি, পয়েন্ট তুললাম, নিচে 100, 5 5 25, 5 3 15, ঠিক আছে। তাহলে 1.5 ইন্টু 10⁻², ব্যাস হয়ে গেল। তাহলে কত হতো, এটা হতো বাই 100 আছে, মানে 0.015 ওহম সেমি, ব্যাস। ওকে, এরকম করেও কিন্তু হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। বলছে বৈদ্যুতিক, আচ্ছা এই পেজ নাম্বারটা আমি বলে দিই তোমাদেরকে, এই পেজ নাম্বারটা হচ্ছে 283। ওকে, বলেছি আমি শেষ দিক থেকে প্রথম দিকে আসছি ওই কারণে। বেশ, তারপরে দেখো, বৈদ্যুতিক হিটারে কি তার ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয় নাইক্রোম তার, নাইক্রোম। এবং কেন? কারণ এর গলনাঙ্ক বেশি, লিখবে কারণ এর গলনাঙ্ক বেশি, ঠিক আছে, রোধাঙ্ক বেশি, ঠিক আছে। বেশ, 1 ওহম রোধের মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 1 সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ কত? এইচ আই স্কোয়ার আরটি। আই কত? 1, আর কত? 1, আর টি কত? 1, সবকটাই তো 1। 1 ওহম রোধ, 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 1 সেকেন্ড, ঠিক আছে। কিন্তু যেটা আসবে সেটা কিন্তু আসবে
জুলে, এত জুল। জুলকে ক্যালোরি করতে গেলে কী করতে হয়? তাহলে 1 জুল, জুলকে ক্যালোরি করতে গেলে 0.24 দিয়ে গুণ করতে হয়। তাহলে 0.24 ক্যালোরি, আর এক আছে তো, এক গণিত 0.24 তো একই হবে, তো উত্তর হয়ে গেল। ওকে, বেশ। তারপরে 4.7, একটি 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতিকে 300 ভোল্ট এবং 110 ভোল্ট সরবরাহের লাইনে যুক্ত করলে কি ঘটবে? তাহলে রোধ হবে আর সমান v²/p। ভি তো বলা আছে 220 গণিত 220 বাই পি কত 100, 0000 মানে 484, এত ওহম হচ্ছে রোধ। তাহলে রোধ কিন্তু দুটো ক্ষেত্রেই কনস্ট্যান্ট থাকবে, 300 ভোল্টেই লাগাও আর তুমি 110 ভোল্টেই লাগাও। বুঝতে পেরেছ? এবার দেখো, যখন তুমি 300 ভোল্টে এটাকে লাগিয়ে দেবে তখন বাল্বটি কিন্তু পুড়ে যাবে, কারণ 220 ভোল্টে সব থেকে উজ্জ্বলভাবে জ্বলে। তাহলে 300 ভোল্টে ইউজ করলে কী হবে? বাল্বটি পুড়ে যাবে। আর যখন তুমি 110 ভোল্টে তুমি ইউজ করবে তখন 220 অর্ধেক 110, তার মানে সেটি অনেক কম ক্ষমতা ব্যয় করবে। ঠিক আছে, বাল্বটি জ্বলবেই না ভালো করে, সেটা তোমাকে লিখে দিতে হবে যে কি না 300 ভোল্ট এই বাল্বটির রেটিং হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট 100 ওয়াট, অর্থাৎ এই 220 ভোল্টে বাল্বটি সবথেকে উজ্জ্বলভাবে জ্বলে, তাই 300 ভোল্টে যুক্ত করলে বাল্বটি পুড়ে যাবার সম্ভাবনা থাকে। আর 110 ভোল্ট যেহেতু 220 অর্ধেক, তাই 110 ভোল্টে যুক্ত করলে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবেই না। ওকে, ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তর্জনী কিসের অভিমুখ বোঝায়? আমরা একটু আগেই পড়ে এলাম, ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝায়, আর মধ্যমা বোঝায় তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে উত্তর কী হবে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। আচ্ছা, নেক্সট পেজে চলে যাই। দেখো নেক্সট পেজ কি বলছে। আচ্ছা, আমরা একটা কোশ্চেন আগে মনে হচ্ছে বাদ দিয়ে এসেছি, এই যে এই কোশ্চেনটা, পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভর করে? চলো দেখা যাক। এটা ওই আগের পেজে ছিল, হ্যাঁ, এই কোশ্চেনটাকে আমি একটু বাদ দিয়ে চলে এসেছি। চলো এটা দেখা যাক। দেখো এখানে দিয়ে দিয়েছি, দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে না, দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা, উপাদান উষ্ণতা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। তার মানে আর ভ্যারিজ আজ এল, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে। ঠিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীলতা কি হয় না, দৈর্ঘ্য উপাদান, হ্যাঁ, যদি স্থির থাকে তাহলে আর ভ্যারিজ আজ হয় 1/a। ঠিক আছে, আর ভ্যারিজ আজ 1/a, তার মানে ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে। আর উপাদানের উপর নির্ভরশীলতা, যদি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকে তাহলে ওই পরিবাহী রোধ তার উপাদানের উপর নির্ভরশীল হবে, আর সেটাই কিন্তু আমরা রোধাঙ্ক দিয়ে লিখি। এবার এই তিনটেকে যখন আমি মিলিয়ে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, আর ভ্যারিজ আজ এল আর আর ভ্যারিজ আজ 1/a, এটা হয়ে যাচ্ছে আর ভ্যারিজ আজ L/a। আর ভ্যারিজ আজ থেকে ইকুয়াল আনতে গেলে একটা কনস্ট্যান্ট দিতে হয়, যেটাকে আমরা রো নিচ্ছি, রো L/a। এই রোটাকে আমরা কি বলছি? রোধাঙ্ক। দেখো, তাই তো, এখানে কে কনস্ট্যান্ট, এখানে এ কনস্ট্যান্ট, এখানে কে কনস্ট্যান্ট, এখানে এল কনস্ট্যান্ট, আর এখানে এ এবং এল উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, এই লাইনটা আন্ডারলাইন করে দিলাম। দেখো, ঠিক এই রোকে বলা হয় রোধাঙ্ক। তারপরেই দেখো কোশ্চেন আছে ওইখানেই যে রোধাঙ্কের সংজ্ঞা দাও। এই যে এই দেখো, রোধাঙ্ক কাকে বলে, এখান থেকে পড়ে নেব যে রোধাঙ্ক কাকে বলে। দেখো সমস্ত কিন্তু আমি টেক্সট বই থেকে তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সহায়িকার কোনো প্রয়োজন পড়বে না এখানে। কি না, এই যে আর ইকুয়াল টু রো L/a ইকুয়েশনটা আছে, আমি যদি L ইকুয়াল টু 1 বসাই আবার a ইকুয়াল টু 1 বসাই, তাহলে আর ইকুয়াল টু রো হয়ে যাবে। তাহলে সংজ্ঞাটা আমরা নিজেই বানিয়ে নিতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহী রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলে। ব্যাস এইটুকু বললেই হবে। ঠিক আছে, আর যদি অন্যভাবে বলতে চাও, মানে তামার রোধাঙ্ক, হ্যাঁ, কেন এত, এইটা যেভাবে বলা আছে সেভাবেও তুমি বলতে পারো যে
কোনো পদার্থের তৈরি একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠতলের মধ্যেকার রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলে। ঠিক আছে, রোধাঙ্কের মাত্রাটা অবশ্যই একবার এখানে দেখে রেখো, খুব ইম্পর্টেন্ট, আমি এখানে দিয়ে দিয়েছি দেখো। আর রোধাঙ্কের একক কি? সিজিএস একক হচ্ছে ওহম সেমি, আর এসআই একক হচ্ছে ওহম মিটার এবং ওহম সেন্টিমিটার। অবশ্যই ভালো করে দেখে রেখো। আর এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা তো আমাদের এসেও ছিল কোশ্চেনটা। ওকে, পরের কোশ্চেন কি বলা হচ্ছে দেখো, যে বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তারটির উপাদান লেখো। কি না নাইক্রোম। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট পেজে চলে যাই, এগুলো আমাদের হয়ে গেছে। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো, বলছে প্রমাণ করো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান ক্ষুদ্রতম রোধের চাইতেও ক্ষুদ্র হয়। দেখো, সমান্তরাল সমবায়ের রোধের ফর্মুলা কি? যে 1/r ইকুয়াল টু, এই যে দেওয়া আছে 1/r1, 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 সো অন। ওকে, আমি ধরে নিচ্ছি সব থেকে ছোট রোধ হচ্ছে R1। ঠিক, তাহলে এখানে আমি যদি 1/r মাইনাস 1/r1 লিখি, এইদিকে পড়ে থাকবে 1/r2 প্লাস 1/r3। যাই হোক না কেন ডান দিকটা ঋণাত্মক হবে না, কারণ রোধ কোনো দিন ঋণাত্মক হতে পারে না। তো তাই যদি না হয় তাহলে 1/r, হ্যাঁ, 1/r মাইনাস 1/r1 ইজ গ্রেটার দেন 0 যদি ঋণাত্মক না হয়। ঠিক, তাহলে কি লিখতে পারি? আর লেস দেন R1। যদি ভগ্নাংশ উল্টে যায় তাহলে গ্রেটার দেনটা লেস দেন হয়ে যায়। ব্যাস হয়ে গেল। ওকে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যেও। দেখো, সমস্ত গোটা টেস্ট পেপারে যত চলতরিতের কোশ্চেন ছিল সব করিয়ে দিয়েছি। হ্যাঁ, আর বারবার এখান ওখান দেখতে হবে না, এখানেই সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বলছে তোমার বাড়িতে প্রতিদিন 100 ওয়াটের দুটি বাল্ব, 200 ওয়াটের দুটি পাখা 10 ঘন্টা করে এবং 200 ওয়াটের একটি ফ্রিজ 20 ঘন্টা চলে। 6 টাকা প্রতি ইউনিট হিসাবে কত টাকা মাসে খরচা হবে? দেখো, কি আছে? 100 ওয়াটের দুটি বাল্ব 100 ইন্টু 2 প্লাস 200 ওয়াটের দুটি পাখা 200 ইন্টু 2, ঠিক আছে? এবং আচ্ছা, এরা কতক্ষণ করে চলে? দুটি বাল্ব আর 200 ওয়াটের দুটি পাখা 10 ঘন্টা করে চলে, তাহলে এরা চলে 10 ঘন্টা করে ইন্টু 10 প্লাস 200 ওয়াটের একটি ফ্রিজ কত ঘন্টা চলে? 20 ঘন্টা করে। তাহলে টোটাল কত হলো একবার দেখি, 200 প্লাস 400 ইন্টু 10 প্লাস 4000, তাহলে 600, ঠিক আছে, আর একটা শূন্য 6000 প্লাস 4000, তাহলে হয়ে যাচ্ছে 10,000 কিলো ওয়াট আওয়ার। এটা ওয়াট আওয়ার। এটা কি? ব্যয়িত শক্তি হলো। আর কিলো ওয়াট আওয়ার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 10,000 বাই 1000 10 কিলো ওয়াট আওয়ারও বলতে পারো, বিওটিও বলতে পারো। এক বিওটিতে খরচা হচ্ছে 6 টাকা, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে খরচ কত? তাহলে খরচ সমান 10 ইন্টু 6 সমান 60 টাকা। কিন্তু এই যে খরচাটা আমরা বার করলাম এটা একদিনের, ওরা বলেছে মাসে কত খরচা হবে। তাহলে মাসে খরচা হবে 60, এখানে লিখে দেবে যে অর্থাৎ মাসিক খরচা 60 ইন্টু 30 অর্থাৎ 1800 টাকা। ওকে, এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে 280 পেজে। ঠিক আছে, পরপর পেজগুলো আমি এসেছি। হ্যাঁ, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। এই দেখো, জুলের সূত্র দিয়ে দিয়েছি, একবার ভালো করে দেখে নাও জুলের সূত্রগুলো। না, কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত উৎপন্ন তাপ, তড়িৎ প্রবাহ মাত্রা, পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময়ের উপর নির্ভর করে। তার মানে একটা পরিবাহীতে কতটা তাপ উৎপন্ন হচ্ছে সেটা নির্ভর করবে কয়েকটা ফ্যাক্টরের ওপর, আই এর ওপর, আর এর ওপর, আর টি এর ওপর। যদি আর এবং টি ধ্রুবক থাকে তাহলে এইচ ভ্যারিজাজ হবে আই স্কোয়ার। তার মানে কারেন্ট যত বাড়বে, ঠিক আছে, উৎপন্ন তাপ কারেন্টের বর্গের সমানুপাতিক হবে। এই যে দেখতে পাচ্ছ। আর এই কথাটা কিন্তু লিখতে হবে, শুধু এইটুকু লিখে দিলে কিন্তু হবে না, ব্র্যাকেটে এইটাও লিখতে হবে মাস্ট। দ্বিতীয় সূত্র কি বলছে না, যদি আই এবং টি ধ্রুবক থাকে তাহলে এইচ ভ্যারিজাজ আর হবে।
তার মানে রোধ যত বাড়বে উৎপন্ন তাপ তত বাড়বে। আর তৃতীয় সূত্র কি বলে? তৃতীয় সূত্র বলছে যদি আই এবং আর ধ্রুবক থাকে তাহলে যত সময় ধরে কারেন্ট যাবে তত বেশি তাপ উৎপন্ন হবে। এইচ ভ্যারিজাজ টি। তিনটেকে আমি যদি মার্চ করে দিই কী হবে? এইচ ভ্যারিজ আই স্কোয়ার আর টি, তাই না? আর যদি এইচ ইকুয়াল টু নিই তাহলে আই স্কোয়ার আর টি বাই জে। দেখো, আর এই জেকে কী বলা হয়? এই জেকে বলা হয়, এই দেখো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই জেকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আসলে অ্যাকচুয়ালি এটা কি ডিফাইন করে জানো তো, যে কী পরিমাণ কাজ করলে কতটা তাপ উৎপন্ন হবে, বা কী পরিমাণ তাপ থেকে কী পরিমাণ কার্য উৎপন্ন হবে, তাপ আর কার্যের যে পরিমাণ, তাপ থেকে কার্য পাওয়া যায়, কার্য থেকে তাপ পাওয়া যায়, এর যে পরিমাণ সেইটাই জে এর উপর নির্ভর করে। বুঝতে পেরেছো? তো তোমাকে জে নিয়ে এত মাথা ঘামাতে হবে না, এখানে এইটুকু লিখে দিলেই হবে, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, এত দূর পর্যন্ত। এই 1/j হলো সমানুপাতিক ধ্রুবক, ব্যাস। আচ্ছা, আমি দেখে নিই একবার আর কোনো কোশ্চেন এখানে আছে কি না। আছে। বার্লো চক্রের কার্যনীতি লেখো। বৈদ্যুতিক মোটর ও ডায়নামোর একটি পার্থক্য লেখো। দেখো, পরের পেজে আমি নিয়ে চলে এসেছি বার্লো চক্রের কার্যনীতি। খুব ভালো করে পড়ে নেবে বার্লো চক্রের কার্যনীতি। না কি হয় যে তড়িৎ প্রবাহের চিত্র অনুযায়ী, মানে যেখানে ওই ছবিটা আমি বার্লো চক্রের ছবিটা দিইনি, হ্যাঁ, তোমাদের কাছে যে কোনো বই যদি থাকে তো সেই বই থেকে বার্লো চক্রের ছবিটা একবার দেখে নেবে। এখানে আমি ওটা পেস্ট করতে ভুলে গেছি। তো দেখো, তো তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরস্পরের সমকোণে থাকায় ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম অনুযায়ী পারদ স্পর্শ করা দাঁতটির ওপর ডান দিকে একটি বল প্রযুক্ত হয়। বার্লো চক্রে কী হয়? বার্লো চক্রে আমরা কি দেখেছি যে এরকম একটা চাকা লাগানো থাকে, ঠিক আছে? জানি না ছবিটা কতটা অ্যাকিউরেট আঁকতে পারবো। এরকম একটা চাকা লাগানো থাকে, হ্যাঁ, যাই হোক, আমি ছবি আঁকাতে খুবই কাঁচা, হ্যাঁ, তাও চেষ্টা করছি। এরকম যাক হবে না, এরকম একটা চাকা লাগানো থাকে, ঠিক আছে? তো এই চাকাটা কি হয়, এর সঙ্গে এইদিকে কারেন্ট যায়, এই চাকাটা যেটার সঙ্গে কানেক্ট করা আছে একটা মেটাল রড, এইদিকে কারেন্ট যায়, এই চাকাটাও তখন একটা পরিবাহী। আর এই জায়গাটায় কী থাকে? এই জায়গাটায় পারদ থাকে, তাই না? আর ম্যাগনেট থাকে, এখানে ম্যাগনেট থাকে। তাহলে যখনই কারেন্ট যায় চাকাটার মধ্যে দিয়ে তখন চাকাটা একটা পরিবাহীর মতো আচরণ করে। আর চুম্বকের মাঝখানে যদি পরিবাহী থাকে, চৌম্বক ক্ষেত্রের মাঝে, সেই পরিবাহীর ওপর কিন্তু চৌম্বক বল কাজ করবে, তাই চাকাটাকে কিন্তু ঠেলে দেবে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম অনুযায়ী, তাই চাকাটা ঘুরবে। আর এখানে পারদে যেই স্পর্শ করবে, পারদের এর মধ্যে দিয়ে কারেন্টের তারটা বেরিয়ে এসছে, এইদিকে কারেন্ট গেছে আর এইদিকে চলে এসছে, বুঝতে পেরেছো? তো এখানে ব্যাটারি লাগানো আছে, হ্যাঁ। তো আবার যখন এই পরের দাঁতটা পারদ স্পর্শ করবে তখন সেটাও একটা পরিবাহীর মতো আচরণ করবে, তখন আবার চুম্বক বল কাজ করবে, আবার ঘোরাবে। আবার যখন এই দাঁতটা পারদ স্পর্শ করবে তখন আবার একটা পরিবাহীর মতো আচরণ করবে, তখন আবার চুম্বক বল কাজ করবে, আবার ঘোরাবে। বুঝতে পেরেছ? এটাই বলা আছে এখানে। তো যতক্ষণ পর্যন্ত তুমি তড়িৎ প্রবাহ চালু রাখবে ততক্ষণ পর্যন্তই চাকাটা কিন্তু ঘুরবে। এবার এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেরটার থেকেও এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, যে বার্লো চক্রের ঘূর্ণন বেগের নির্ভরতা, যে প্রবাহ মাত্রা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু চাকাটা অনেক জোরে ঘুরবে। চুম্বক ক্ষেত্রের প্রাবল্য যদি বাড়িয়ে দাও চাকাটা অনেক জোরে ঘুরবে। চুম্বক সরিয়ে নিলে বা তড়িৎ প্রবাহ বন্ধ করলে ঘূর্ণন কিন্তু বন্ধ হয়ে যাবে। সমমুখী তড়িৎ প্রবাহ যদি আমরা পাল্টে যদি আমরা এসি কারেন্ট নিই, এখানে তো ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, ব্যাটারি ইউজ করা হয়, যদি ব্যাটারির পরিবর্তে আমি এসি কারেন্ট নিই তাহলে কিন্তু চাকাটা ঘুরবে না। বুঝতে পেরেছো? তো এইগুলো আমাকে লিখতে হবে। ওকে, দেখো আর কিছু কোশ্চেন আছে কিনা দেখিনি এখানে। আচ্ছা, বৈদ্যুতিক মোটর আর ডায়নামোর পার্থক্য দিয়েছে। মোটর আর ডায়নামোর পার্থক্য দেখো, এখানে দিয়ে দিয়েছি। ডায়নামো কি? কারেন্ট চলে গেলে আমরা ডায়নামো ইউজ করি, আর মোটর জল তোলার সময় মোটর ইউজ করি। এই কথা দুটো মনে রাখবে, দেখবে আর ভুল হবে না। তাহলে ডায়নামোতে কী পাচ্ছ তুমি? ডায়নামো থেকে তুমি বিদ্যুৎ পাচ্ছ, তোমার বাড়িতে বিদ্যুৎ চলে গেছে, তুমি ডায়নামো চালাচ্ছ। তার মানে কি? তাহলে ডায়নামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। আর মোটরকে তোমাকে কারেন্ট দিতে হচ্ছে তবেও জল তুলছে। তাহলে যান্ত্রিক শক্তিকে তোমার তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে ডায়নামো যান্ত্রিক থেকে তড়িৎ, আর মোটর তড়িৎ থেকে যান্ত্রিক। ডায়নামো তড়িৎচুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে, আর মোটর তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়ার ভিত্তিতে কাজ করে। ভিডিওটাকে পজ করে একবার ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? দেখবে এখান থেকেই পড়া হয়ে যাবে। ওহমের সূত্রটি লেখো। দেখো, রিপিট কোয়েশ্চেন আগে হয়ে গেছে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের বর্ণ কী? দেখো, তিনটেই দিয়ে দিয়েছি। লাইভ তারের বর্ণ বাদামি,
নিউট্রাল তারের বর্ণ হালকা নীল, আর আর্থিং তারের বর্ণ সবুজ বা হলুদ নতুন নিয়ম অনুযায়ী। আর পুরনো নিয়ম অনুযায়ী লাইভ তার লাল। আচ্ছা দেখো, লয়ে লাইভ লয়ে লাল মনে থেকে যাবে, নিউট্রাল তার কালো আর আর্থিং তার সবুজ। তারপর দেখো, একটি বাড়িতে একটা অঙ্ক আছে, একটি বাড়িতে 5টি 60 ওয়াট বাল্ব, বেশ অঙ্কটা করতে শুরু করে দিই। বেশ 5টি 60 ওয়াট বাল্ব 5 × 60 প্লাস 4টি 100 ওয়াট বাল্ব প্লাস 5টি 40 ওয়াট পাখা আছে। সবাই গড়ে 4 ঘন্টা করে চলে। এছাড়া একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। তাহলে 2025 সালে সেপ্টেম্বর মাসে বিদ্যুতের বিল কত আসবে? প্রতি ইউনিটের বিদ্যুতের দাম 7 টাকা। দেখো 6 × 5 = 30, 300 প্লাস 400 প্লাস 200 ইন্টু 4 প্লাস 8 × 6 = 48, 480, 4 × 5 = 6, 7, 8, 9, 9 × 4 = 36, 3600 প্লাস 480। তার মানে একদিনে বিদ্যুৎ খরচা এইটা। এটা তুমি লিখতে পারো একদিনে ব্যয়িত শক্তি, একদিনে ব্যয়িত শক্তি সমান এইটা। তাহলে কত হবে? 0, এদিকে 8, ওকে, 4 আর 6 10, একের সঙ্গে 4 5 6 7 8, 8080। এই ভুল করছি, সরি 4080 ওয়াট আওয়ার। ঠিক কিলোওয়াট আওয়ার করলে কত হবে? কিলোওয়াট আওয়ারে করলে দেখো হবে, তুমি একদিনের আগে খরচা বের করে নিয়ে তুমি 30 দিয়ে গুণ করে দিতে পারো, সেপ্টেম্বর মাস যত দিনে তো সেটা দিয়ে গুণ করে দিতে পারো, তাও হবে। এত ওয়াট আওয়ার, তার মানে কিলোওয়াট আওয়ার করলে হবে 4.080 কিলোওয়াট আওয়ার বা বোট। এটা একদিনে। ঠিক, তাহলে একদিনের খরচা কত? আমি লিখে দিলাম যে খরচ সমান, সেপ্টেম্বর তো 30 দিনে, তাহলে 4.080। ও আগে একদিনের খরচ চাইছো না? একদিনের খরচ তাহলে হচ্ছে প্রতি ইউনিটের দাম 7 টাকা ইন্টু 7, একবারে 30 দিয়ে গুণ করে দিলাম, সেপ্টেম্বর 30 দিনে মোট খরচ পেয়ে যাব। তাহলে কত হচ্ছে দেখে নাও। তুমি যদি 7 দিয়ে গুণ করো, 7 0 0, 7 8 56, 7 0 0, আর এইদিকে 5, 7 4 28। এটা একদিনে। আর 30 দিনে মানে হচ্ছে গিয়ে আবার 3 দিয়ে গুণ করতে হবে, আর একটা 0 হবে। তাহলে এটাকে যদি তুমি 3 দিয়ে গুণ করো, 0 3 6 18, 3 5 15, 1 16, 3 8 24, আর 1 25, 3 2 6, 7 8, আর একটা 0 হবে যেহেতু 30 আছে, তাহলে 856.80, 856.80 এত টাকা খরচা হবে। আশা করি ক্লিয়ার। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো, তারপরের অঙ্কটা বলা হচ্ছে 42 ওহম রোধের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চললে 15,000 ক্যালোরি তাপ উৎপন্ন হবে? তার মানে ওরা বলতে চাইছে যে H=I²RT ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে। তার আগে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, আগে দেখবে যে ক্যালোরি না জুল। ক্যালোরি বলেছে, তাহলে H=I²RT নয়, H=0.24 I²RT, এটা যেন মনে থাকে। খুব ইম্পর্টেন্ট। তাহলে T কত? H/0.24 I²R। H তো বলাই আছে 15,000 ক্যালোরি, আর নিচে কত হবে? 0.24, এটাকে আমি 24 করে দিলাম, আর নিচে ওপরে করে দিলাম 100। I² মানে কত? 5² হচ্ছে গিয়ে 25, আর আর কত? আর হচ্ছে গিয়ে 42। কাটাকাটি হবে, দেখো চাপ নেই, কাটাকাটি হবে। 25 6 150, দুটো 0, ওকে। আর কত দিয়ে কাটবে? 24 দিয়ে কাটতেও পারে, ঠিক আছে। 4 দিয়ে কাটো, 4 6 24, 4 15 60, 150, আর 6 25 150, ঠিক আছে। আর কত দিয়ে কাটবে? আর 2 2 4, 2 1 2, আর এটা তো 2 50 100, ঠিক আছে। তো এটা হবে 25 5 কত? 125, তাহলে 1250/21। এটা যদি তুমি ভাগ করো
দেখবে, দেখো একটা জিনিস দেখো, 6 দিয়ে কত হচ্ছে, 6 একে 6 আর 6 দুগুণে 12, 1260 আছে 1250, তাহলে অ্যাপ্রক্স ওই 60 সেকেন্ড, আর 60 সেকেন্ড মানেই 1 মিনিট। ওকে, 1 মিনিট। তারপর দেখো, ডিসি প্রবাহের ক্ষেত্রে আই বনাম টি লেখচিত্র অঙ্কন করো। দেখো তাহলে একদিকে আমি আই নিলাম, একদিকে আমি টি নিলাম, এইদিকে আমি নিচ্ছি আই আর এইদিকে নিচ্ছি টি। এর গ্রাফ হবে এরকম, সময় যতই পেরিয়ে যাক না কেন, ঠিক আছে, কারেন্টের মানের কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো রিপিট কোশ্চেন, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের দুটি সুবিধা, এটা আমাদের আগে হয়ে গেছে। ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়, আমি একটু আগেই বলে দিয়েছি। ডায়নামোতে লিখে নেবে আরেকবার যদি মনে না থাকে, যে ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, লেঞ্জের সূত্রটি বিবৃত করো। দেখো দেওয়া আছে এখানে, আগেও একবার বলে দিয়েছি, অবশ্যই পড়ে নেবে। দেখো তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে, দেখো 5 আর 4 সমান্তরালে, তারপরে এটা বোঝা যাচ্ছে না যদিও, হ্যাঁ এটা 8 আর 2, এটা কি 5, 1 মিনিট, এটাকে 6 নিয়ে নাও, 6 আর 4 আর 8 আর 2, তাহলে 6 আর 4 প্যারালালে, তাহলে কী হবে বলো, 6 গণিত 4 বাই 6 প্লাস 4 মানে 10, আবার 8 আর 2, 8 গণিত 2 বাই 8 আর 8 প্লাস 2 10, ঠিক আছে, এইটা হচ্ছে তুল্য রোধ। এরা দুজনা সমান্তরাল, এরা দুজনা সমান্তরাল, বাকিটা সিরিজ, বাকিটা শ্রেণী, তাই না, এরা দুজনা সমান্তরাল, এরা দুজনা সমান্তরাল, আর এই তারপরে এই দুটো শ্রেণী। তাহলে 6 4 24 কত হচ্ছে দেখে নাও, 24 বাই 10 প্লাস 16 বাই 10 প্লাস 40 বাই 10, 10 4 40, তাহলে 4 ওহম। ওকে, 4 ওহম। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি পদার্থের রোধাঙ্ক এত বলে দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে, কত দৈর্ঘ্যের তারের রোধ এত ওহম হবে। ডাইরেক্ট ফর্মুলা, আর ইকুয়াল টু রো এল বাই এ, বের করতে বলেছে এল, আর এ বাই রো, একদম ইজি। এরকম একটা অঙ্ক কিছুক্ষণ আগে আমরা করলাম। আর কত, আর বলে দিয়েছে 0.5, এ কত, এ হচ্ছে গিয়ে 0.5, আর রো কত 9 × 10⁻⁻6, 0.5 0.5, এটা হয়ে গেল তোমার 0.25 বাই 9 × 10⁻⁻6। ক্লিয়ার কি বলছি? বেশ, আর এখানে চেঞ্জ কিছু কি করতে হবে একবার দেখে নিতে হবে যে কিছু চেঞ্জ করতে হবে কি না। ওহম, সেমি স্কোয়ার, ওহম সব ঠিক আছে, চেঞ্জ করার কিছু দরকার নেই, যা আসবে সেটাই উত্তর, বুঝলে। দেখো তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত হবে, 25 বাই 900 ইন্টু 10⁻⁻6, 25 4 100, তাই না, তাহলে 9 বার যাবে, 9 বার যাবে, দুবারে কত হবে 8, তাই না, তাহলে 9 বারে 36, তাহলে ডাইরেক্ট এটা হবে 36। তো এর যে উত্তরটা হবে, ওপরে কত হবে, 1-এর পিঠে 6টা শূন্য, 10⁻6 -6 ওপরে গেলে 10⁻6 বাই 36, এটা যদি মিটারে করে দাও, মিটারে করা মানে আবার নিচে আবার 100 দিয়ে ভাগ, ঠিক আছে, উত্তরটা আসবে সেন্টিমিটারে, তো মিটারে করলে হবে 277.8 মিটার। ওকে, এত মিটার উত্তর আসবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি 3 পিন প্লাগের 8 পিনটি লম্বা এবং মোটা করা হয় কেন, একটি ইলেকট্রিক হিটারের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো এই যে 3 পিন প্লাগের 8 পিন, একে মোটা এবং লম্বা রাখা হয় কারণ যাতে ভুলবশত এটি সকেটের লাইভ এবং নিউট্রাল তারের সঙ্গে যুক্ত ছিদ্রে প্রবেশ করতে না পারে, কারণ এটাকে তো সেফটি পারপাস ইউজ করা হয় না 8 পিনটা, তো যদি ওটা লাইভ আর নিউট্রাল তারের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে অসুবিধা আছে। তাহলে যদি কোনো আমাদের যে যন্ত্রটা ব্যবহার করছি সেই যন্ত্রে যদি কোনো ফল্ট দেখা যায়, সেই যন্ত্রে যদি শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে যে অতিরিক্ত চার্জটা থাকবে সেই চার্জটা যাতে আর্থ তার দিয়ে বেরিয়ে যেতে পারে, সেটাই তো আমার আর্থ তারের মেন উদ্দেশ্য। তাহলে আর্থ তারটাকে সব থেকে আগে যুক্ত হতে হবে, তাই না, সেই জন্য এটাকে লম্বা একটু বড় রাখা হয় যাতে সকেটে প্লাগটি প্রবেশ করালে নিউট্রাল এবং লাইভ পিনটির আগেই আর্থ পিনটি সকেটের সঙ্গে যুক্ত হয় এবং ব্যবহারকারীর শক খাওয়ার সম্ভাবনা কম হয়।
এবার যদি লাইভ তারটা আগে গিয়ে যুক্ত হয়ে যায় তাহলে তো লিকেজ চার্জটা যেতেই পারলো না, তাহলে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে কারেন্ট চলে এলো, তাহলে আমাদের শর্ট খাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, আচ্ছা, আর কি বলে এখানে আরেকটা জিনিস দিয়েছে, বলছে ইলেকট্রিক হিটারের দুটি বৈশিষ্ট্য। না, ইলেকট্রিক হিটারে যে তারটি ইউজ করা হয় সেটা হচ্ছে নাইক্রোম তার। ওকে, আর নাইক্রোম তারের বৈশিষ্ট্য দুটো দিয়ে দাও, যে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ, ব্যাস এইটুকু লিখলেই হবে, উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ। পরের কোশ্চেন খুবই ইজি, 3টে রোধ দিয়েছে 3, 4, 5। একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন রোধটির মধ্যে দিয়ে সর্বোচ্চ এবং কোনটির মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে? ঠিক আছে, তো এইটা মনে করো 3 ওহম, ছবি এঁকে দেখাচ্ছি আমি। 3, 4, 5, ঠিক আছে, সব ওহম যুক্ত আছে। কারেন্ট আসছে এইদিকে I1, I2, I3। আচ্ছা, এখানে VA, এখানে VB। হ্যাঁ, তাহলে এইদিকে যদি I1 যাই, এইদিকে যদি I2 যাই, এইদিকে যদি I3 যাই, আমি কি লিখব? I1 ইকুয়াল টু VA মাইনাস VB বাই 3, I2 ইকুয়াল টু VA মাইনাস VB বাই 4, I3 ইকুয়াল টু VA মাইনাস VB বাই 5। ঠিক, তুমি কি লিখবে? যেহেতু I1, I2, I3-র মধ্যে I1 এর মান, I1 এর যে রাশিমালা সেটাতে নিচে কি আছে? 3 আছে, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি? যে I1 এর মান সব থেকে বড়। VA মাইনাস VBটা তো 3 জনের ক্ষেত্রেই একই, তাই না? তুমি এই ক্যালকুলেশনটা দেখিয়ে দিলে, ঠিক আছে? তাহলে দেখিয়ে দিতে হবে এক্ষেত্রে I1 গ্রেটার দেন I1 লেস দেন I2 লেস দেন I3। সুতরাং 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট সব থেকে বেশি যাবে এবং 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট সব থেকে কম যাবে। কেন? কারণ আমরা জানি I সমান V বাই আর, ভি তো ধ্রুবক, তাহলে I ভ্যারিজ আজ 1/r। তাহলে যেহেতু I ভ্যারিজ আজ 1/r, তাই রোধ যদি বেশি হয় তাহলে প্রবাহ মাত্রা কম হবে। তাই 5 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হবে সব থেকে কম, আর 3 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হবে সব থেকে বেশি। ওকে ওকে, অতবার কোশ্চেন দেখো, অথবা বলছে একটি ঋজু পরিবাহীর মধ্যে দিয়ে যদি উপর থেকে তড়িৎ প্রবাহ হয় তাহলে চৌম্বক বলরেখাগুলো কেমন হবে অঙ্কন করো। দেখো, এটা একটা ঋজু তড়িৎ পরিবাহী, এই দিকে কারেন্ট যাচ্ছে। মনে রাখবে চৌম্বক বলরেখা হবে সেরকমই, তুমি ডান হাতের বুড়ো আঙুলটাকে কারেন্টের তার বরাবর রাখো, কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে, বাকি আঙুলগুলো যেদিকে ঘুরবে সেইটা হচ্ছে কারেন্টের দিক। তার মানে তুমি যদি ভালো করে দেখো, দেখবে তোমার বাকি আঙুলগুলো দেখবে ঠিক এই দিকে ঘুরছে। তুমি ডান হাতের বুড়ো আঙুলটা নিচের দিকে রাখো, দেখো বাকি আঙুলগুলো দেখো এই দিকে ঘুরবে, এই দিকে। তাহলে ব্যাস হয়ে গেল, এটাই হচ্ছে চৌম্বক বলরেখার ছবি। লিখে দেবে এখানে অ্যারো দিয়ে চৌম্বক বলরেখা। ওকে, তারপরে দেখো 4.6, 3টি 220 ভোল্ট 60 ওয়াট বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 10 দিন চালানো হলো। প্রতি ইউনিটের জন্য 10 টাকা দিতে হলে মোট কত টাকা দিতে হবে? ঠিক, আচ্ছা, 220 ভোল্ট 60 ওয়াট, তাহলে 60 ওয়াট করে কটা বাতি চলছে? 3টে, ইন্টু কতক্ষণ করে চলছে? 5 ঘন্টা করে। কত দিন চলছে? 10 দিন। 5 দিনে 15, 6 15, 90। ওকে, আর একটা শূন্য বসবে নাকি? 6 15 90, হ্যাঁ, দুটো শূন্য বসবে। এত ওয়াট আওয়ার, ঠিক। তাহলে কত কিলো ওয়াট আওয়ার? 9 কিলো ওয়াট আওয়ার বা 9 বোট। 1 বিওটিতে খরচা কত? 10 টাকা। তাহলে 9 বিওটিতে খরচা কত? 9 10 90 টাকা। ব্যাস হয়ে গেল। ওকে, তারপরে কোন যন্ত্রের সাহায্যে কোষের ইএমএফ নির্ণয় করা হয়? লিখে দেবে পোটেনশিওমিটার। ওকে, আর্থ তারের বৈশিষ্ট্য কি? তাহলে আর্থ তারের বৈশিষ্ট্য কি হবে? দেখো, একটু লিখে নাও, আর্থ তারের বৈশিষ্ট্য বলে দিচ্ছি, তোমরা পয়েন্ট দিয়ে লিখে নাও। 1 নম্বর পয়েন্টে লেখো যে আর্থ তার সাধারণত মোটা তামা বা গ্যালভানাইজড লোহার তৈরি হয়। ঠিক আছে, সাধারণত মোটা তামা বা গ্যালভানাইজড লোহার তৈরি হয়।
এটা 1 নম্বর পয়েন্ট হয়ে গেল, দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে। ঠিক আছে, মানে এক নম্বর আছে, দুটো বৈশিষ্ট্য লিখে দিই। আর 2 নম্বর বৈশিষ্ট্য লেখো যে এর বৈদ্যুতিক রোধ খুব কম হয়। ঠিক আছে, বৈদ্যুতিক রোধ খুব কম হয়। বেশ, 2 নম্বর কোশ্চেন, কোনো পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহীর রোধ নির্ণয় করো। এর মতো সহজ কোশ্চেন আর হয় না। R = V/I, ভি তো বলে দিয়েছে 10, I 0.1, তাহলে 100 ওহম, কারণ পয়েন্ট তুলে দিলে ওপরে 0। বেশ, একটি অতিপরিবাহী রোধাঙ্ক বনাম উষ্ণতা লেখচিত্র অঙ্কন করো। অতিপরিবাহীর, দেখো সুপার কন্ডাক্টরের জন্য গ্রাফ ড্র করতে বলেছে। ঠিক আছে, অতিপরিবাহী। ঠিক আছে, তাহলে দেখা যাক অতিপরিবাহীর গ্রাফ কেমন হয়। আমি দুদিকে দুটো অ্যাক্সিস নিলাম। ঠিক আছে, আমি একদিকে নিচ্ছি কি না রেজিস্টিভিটি, যেটাকে আমরা বলছি রো, আর একদিকে নিচ্ছি আমি কি না টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচারটাকে তুমি কি দিয়ে লিখবে এখানে, টেম্পারেচারটাকে ঠিক আছে টি দিয়ে নিলাম। বেশ, এর গ্রাফটা হয় এরকম, উঠবে একটু সোজা, তারপরে এই নেচারে চেঞ্জ হবে। ঠিক আছে, বেশ, তার মানে কি, তার মানে হচ্ছে যখন আমরা টেম্পারেচার একদম 0 কেলভিনে চলে যাব, তখন এর রেজিস্টিভিটি হয়ে যাবে পুরো 0, তাই না? 0 কেলভিনে একদম টেম্পারেচার হয়ে যাবে, একদম রেজিস্ট্যান্স হয়ে যাবে বা রেজিস্টিভিটি হয়ে যাবে 0। আর যদি আমরা নর্ম্যাল মেটালের ক্ষেত্রে দেখি, তো নর্ম্যাল মেটালের কেসটা কীরকম হয়, তার গ্রাফটা ঠিক হবে এরকম। ঠিক আছে, আর ওপরটা হচ্ছে সুপার কন্ডাক্টর। এবার টেম্পারেচার যখনই তুমি একটু বাড়াচ্ছ, তত দেখো এই রেজিস্ট্যান্সটা কিন্তু বাড়তে লাগছে। তাহলে লো টেম্পারেচারে কি হবে না সুপার কন্ডাক্টরের রেজিস্টিভিটি একবারে 0 হবে। সুপার কন্ডাক্টর কি, মানে যা রেজিস্ট্যান্স নেই সেটাই সুপার কন্ডাক্টর। ক্লিয়ার? ওকে, তারপরে বলছে একটি তড়িদাহিত গোলকের পৃষ্ঠে অবস্থিত একটা বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম্ব আধান স্থানান্তরিত করতে কৃতকার্য কত করতে হবে। এইটা একটা গোলক, আগে গোলকটা আমি আঁকি। এইটা হচ্ছে একটা গোলক, এই গোলকটা তড়িদাহিত আছে। বেশ, এবার তড়িদাহিত যখন আছে, এই গোলকের পৃষ্ঠে সব জায়গার বিভব কিন্তু সমান। ঠিক, এবার এর একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে তুমি যখন 1 কুলম্ব আধানকে নিয়ে যাবে, তখন কৃতকার্যের ফর্মুলাটা কি হবে? কৃতকার্যের ফর্মুলাটা আগে কিন্তু জানতে হবে। দেখো, তুমি যখন এক জায়গা থেকে আর এক জায়গায় কোনো একটা আধানকে নিয়ে যাবে, মনে করো এই দুটো জায়গার মধ্যে বিভব পার্থক্য ভি, তাহলে কৃতকার্য হবে ডাব্লু সমান কিউ ইন্টু ভি। বুঝতে পেরেছ? এবার যদি এই বিভব পার্থক্যটা শূন্য হয়ে যায়, এইটা মনে করো ভি এ আর এইটা মনে করো ভি বি, তাহলে ভি সমান আমি কি বলছি যে ভি এ মাইনাস ভি বি। যদি এই বিভব পার্থক্যটা শূন্য হয়ে যায়, তার মানে কখন শূন্য হবে? যদি ভি এ ইকুয়াল টু ভি বি হয়ে যায়, তাহলে এই বিভব পার্থক্য শূন্য হয়ে যাবে, তাহলে কৃতকার্য কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তেমনি এখানেও তাই, একটা আহিত গোলকের পৃষ্ঠে দুটো বিন্দুর বিভব পার্থক্য ভি হয়ে যায় শূন্য, আর ভি শূন্য হয়ে গেলে কৃতকার্য হয়ে যাবে শূন্য। ক্লিয়ার? বেশ, তারপরে দেখো বলছে একটি ভাড়া বাড়িতে এ এবং বি দুইজন ব্যক্তি 1 মাস পর পর থাকে। মানে প্রথম মাসে এ থাকে, তারপরের মাসে বি থাকে। যেমন এ 2024 সালে জানুয়ারি, বি ফেব্রুয়ারি, আবার এ মার্চ, এভাবে থাকে আর কি। এভাবে ডিসেম্বর পর্যন্ত থাকলে যদি ওই বাড়িতে দৈনিক 400 ওয়াটের একটি হিটার 2 ঘন্টা, বেশ 400 ওয়াটের একটি হিটার 2 ঘন্টা, আগে লিখে নিই। 12 ওয়াটের 3টি বাতি দৈনিক 5 ঘন্টা, বেশ 12 ওয়াটের 3টি বাতি দৈনিক 5 ঘন্টা, প্লাস 800 ওয়াটের একটা মোটর দৈনিক 30 মিনিট মানে হাফ ঘন্টা করে চলে, এবং প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি 7 টাকা হয়, তাহলে বছরের শেষে কে কত টাকা বিদ্যুতের বিল দেবে? দেখো, তাহলে আমরা আগে একদিনের খরচাটা তো দেখি। 2 4 8, তাহলে 400, তাহলে 800 প্লাস 5 3 15, 15 2 30, 15 1 15, 16 17 18, 180 প্লাস 400, 8 9 10 11 12, 1380 এত ওয়াট আওয়ার। তাহলে
1.380 বোট। ঠিক আছে, 1 ইউনিটের দাম কত টাকা করে? 1 ইউনিটের দাম হচ্ছে 7 টাকা। তাহলে মোট খরচ কত? তাহলে মোট খরচ হবে, দেখো এটাকে 7 দিয়ে গুণ করে দাও। এটাকে 7 দিয়ে গুণ করলে মোট খরচ হবে 1.380 ইন্টু 7। 7 শূন্য শূন্য, 7 8 56, 7 3 21 আর 5 26, 7 1 7 8 9, 9.66। এত টাকা পার ডে খরচা। এইবার এই কোশ্চেনে মজাটা হচ্ছে ওই যে এ থেকেছে, তারপরে বি থেকেছে, এই জায়গাটা আমি এখানে আসি। দেখো তাহলে জানুয়ারিতে কে থেকেছে? জানুয়ারিতে এ, ফেব্রুয়ারিতে বি, জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চে সি, মার্চ এপ্রিল, এপ্রিলে আবার সি কেন, আরে এ বি থাকবে না, এ, মে আবার এ, জুন বি, জুলাই এ, আগস্ট বি, সেপ্টেম্বর এ, অক্টোবরে বি, নভেম্বরে আবার এ, ডিসেম্বরে বি। তাহলে এ কী মাসে থাকছে? জানুয়ারিতে থাকছে, ঠিক আছে, জানুয়ারি মার্চ, ঠিক, আবার মে। আচ্ছা তাহলে কী মাসে 31 দিন বলো তো? জানুয়ারি, মার্চ, মে, জুলাই। দেখো এখানে আমি লিখে দিয়েছি এ যে মাসগুলোতে থাকে সেই মাসগুলো সব 31 দিন করে, শুধু একটা মাস বাদে। তাহলে 1 2 3 4 5, ঠিক না, ভুল হচ্ছে, 4টে মাস 31 আর 2টো মাস 30। 31 ইন্টু 4 প্লাস 30 ইন্টু 2, তাহলে কত হলো? 4 1 4, 4 3 12, 124 প্লাস 60, ঠিক আছে, তাহলে 184। তাহলে 184কে 184কে তুমি যখন 9.66 দিয়ে গুণ করবে, 184 ইন্টু 9.66 ইকুয়াল টু যেটা আসবে 1777.44 টাকা। এইটা খরচা করেছে কে? এইটা খরচা করেছে হচ্ছে এ। এবার বি কত খরচা করেছে? বি যে মাসগুলোতে থাকছে সেখানে দেখো কতদিন হচ্ছে। দেখো যখন আমরা বি বের করছি না, সেই বি বের করার সময় দেখো যেগুলো দাগ দেওয়া আছে, হ্যাঁ দেখো এপ্রিল, এপ্রিল তো 30-এ মানলাম, জুলাই 30-এ মানলাম, তাহলে 30 দুটো পেলাম, আর 30 কিসে? 30 আর নাই, তাহলে 30 ইন্টু 2 মানে হচ্ছে কি 60, ফেব্রুয়ারি হচ্ছে কি 29, তাহলে কত হলো 2 আর 3, আর 3টে মাস কিন্তু 31-এ, তাহলে 31 ইন্টু 3 মানে হচ্ছে কি 93, তাহলে 60 প্লাস 29 প্লাস 93, 60 প্লাস 29 প্লাস যদি 93 করো তাহলে উত্তর আসবে কিন্তু 182। আর 182 ইন্টু তুমি যখন 9.66 করে দেবে তখন কি হবে? ইন্টু 9.66 করে দিলে উত্তর হবে 1758.12 এত টাকা। ব্যাস হয়ে গেল। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, কোশ্চেন কোথায় গেল? এই যে বলছে কোষের আভ্যন্তরীণ রোধ নষ্ট ভোল্ট কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক কী? দারুণ ভাইটাল কোশ্চেন। আভ্যন্তরীণ রোধ কাকে বলে ভালো করে পড়ে নাও, এখানে দিয়ে দিয়েছি। বলছে তড়িৎ কোষের মধ্যে মধ্যস্থ সক্রিয় তরল বা রাসায়নিক পদার্থ এবং কোষের তড়িৎদ্বার দুটির কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে কিছুটা বাধার সৃষ্টি করে। যখন কোনো ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যায়, সেই ব্যাটারির ভিতরে কি থাকে? কিছু তো কেমিক্যাল থাকে, তাই না? ভেতরে যদি আমরা কেমিক্যাল সেল দেখি তাহলে দেখব ভেতরে দুটো তড়িৎদ্বার থাকে, যেটা অ্যানোড আর ক্যাথোড, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। তো এই জিনিসগুলো কি করে, ইলেকট্রন যখন যায় বা আয়ন যখন যায়, যখন ওই আয়ন যায় তখন ওই আয়ন বা ইলেকট্রনের পথে বাধা সৃষ্টি করে, আর ওই বাধাকেই আমরা বলি আভ্যন্তরীণ রোধ। যেহেতু এই বাধাটা কোষের ভেতরে হচ্ছে সেই জন্য আমরা বলি আভ্যন্তরীণ রোধ। বাইরে হলে কি বলতাম? বহিস্থ রোধ। ঠিক আছে, কোষের আভ্যন্তরীণ রোধকে আর অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর নষ্ট ভোল্ট কি? দেখো নষ্ট ভোল্ট এই যে বলছে কি, যে তড়িৎ প্রবাহ চলাকালে কোষের প্রান্তীয় বিভব পার্থক্য ওর তড়িৎচালক বল অপেক্ষা আয়ার পরিমাণ কম হয়, একে কোষের আভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট বলা হয়। এইটা খুব ইম্পর্টেন্ট। নষ্ট ভোল্ট জিনিসটা কি? দেখো ওহম কি বলছে, যেখানেই রোধ আছে সেখানেই বিভব পতন আছে, তার মানে কিছুটা বিভব ওখানে কিন্তু নষ্ট হবে।
কোষের ভিতরে এটা যদি কোনো একটা সেল হয়, এটা অ্যানোড এটা ক্যাথোড, আর এখানে কি আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা, হ্যাঁ, এই যে সেলটা এর ভেতরে আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা এই কোষের ভেতরে কি করছে, একটা বাধা সৃষ্টি করছে আয়ন যাওয়ার পথে। তো সেই যে বাধাটা সৃষ্টি হচ্ছে, সেই বাধার জন্য একটা রোধ সৃষ্টি হচ্ছে, আর সেই রোধের জন্য বিভব পতন হচ্ছে। আমি যদি একটা 10 ভোল্টের ব্যাটারি দোকান থেকে কিনে আনি, বাড়ি এসে আমি এই রোধের এক ক্রসে কিন্তু 8 ভোল্ট পাবো বা 7 ভোল্ট পাবো, পুরোপুরি 10 ভোল্ট পাবো না। তো যেটা পাচ্ছি না সেটাই হচ্ছে নষ্ট ভোল্ট। বুঝতে পেরেছ? নেক্সট কোয়েশ্চেন দেখো, দুটি সমান রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান অপেক্ষা 3 ওহম বেশি। রোধ দুটির মান কত? সমান রোধ, তার মানে দুটোই আর। তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ কত হবে? 2R, আর সমান্তরালে কত হবে? R/2। ঠিক, তো বলছে কি যে শ্রেণী সমবায়ে তুল্য রোধ সমান্তরাল সমবায়ে তুল্য রোধ অপেক্ষা 3 ওহম বেশি। তাহলে 2R মাইনাস R/2 ইকুয়াল টু 3। তাহলে 4R মাইনাস R ইকুয়াল টু 6। তাহলে 3R ইকুয়াল টু 6। তাহলে R ইকুয়াল টু কত? 2 ওহম। ঠিক আছে, তাহলে তুমি যদি দুটো 2 ওহমকে সমান্তরালে যুক্ত করো হবে 1, আর শ্রেণীতে যুক্ত করলে কত হবে? হবে 4। তো 4 মাইনাস 1 তো 3ই আসছে। ঠিক আছে, উত্তর মিলে গেছে, থ্যাংক ইউ। তারপরে একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, এটা আমি ইরেজ করে দিলাম। ঠিক আছে, বেশ। তড়িৎচালক বলকে আমরা কি দিয়ে লিখি? ই দিয়ে লিখি, ই। আচ্ছা, আগের কোশ্চেনে একটা সম্পর্ক ওরা লিখতে বলেছিল, এই সম্পর্কটা লিখতে হবে। যদি বলে যে তড়িৎচালক বল এবং নষ্ট ভোল্টের মধ্যে সম্পর্ক লেখো, তো এই সম্পর্কটা লিখে দেবে, হ্যাঁ, যে ই ইকুয়াল টু IR প্লাস IR। ঠিক আছে, এই ইটা হচ্ছে তড়িৎচালক বল, আর নষ্ট ভোল্ট হচ্ছে এই IR, স্মল IR, এইটা হচ্ছে নষ্ট ভোল্ট। যদি সম্পর্ক লিখতে বলে তাহলে এইটুকু লিখে দেবে। ওকে ওকে, এবার দেখো এই কোশ্চেনে আসি, ওইটা এখানে কাজে লাগবে সম্পর্কটা, বুঝলে? বলছে তড়িৎচালক বল 1.5 ভোল্ট, বেশ, আমি তড়িৎচালক বল লিখে দিলাম 1.5 ভোল্ট। আভ্যন্তরীণ রোধ 1 ওহম, R ইকুয়াল টু 1 ওহম। এটিকে একটি 2 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, R ইকুয়ালস টু 2 ওহম। ঠিক আছে, তাহলে কী কী নির্ণয় করতে হবে? বহির্বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে, আর নষ্ট ভোল্ট নির্ণয় করতে হবে। একটা কথা মনে রাখবে, I ইকুয়াল টু হচ্ছে E/R প্লাস R। তাহলে ই কত? ই হচ্ছে গিয়ে 1.5, আর প্লাস আর মানে হচ্ছে গিয়ে 3। তাহলে 3 5 15, তাহলে 0.5। তাহলে তুমি কারেন্ট পেয়ে গেলে ভাই 0.5 অ্যাম্পিয়ার। আর নষ্ট ভোল্ট হচ্ছে গিয়ে I ইন্টু আর। আই তো তুমি পেয়েই গিয়েছো 0.5, আর আর কত? 1, তাহলে 0.5 ভোল্ট, এইটা হচ্ছে নষ্ট ভোল্ট। ওকে ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। বলছে একটি বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কী? একদম ইজি, বহুবার পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 220 ভোল্ট 110 ওয়াট, এখানে 100 ওয়াট দিয়েছে, আর আমি যেটা এখানে দিয়েছি সেটা বই থেকে 110 ওয়াট ছিল। কিছুই না, তুমি 110-এর জায়গায় 100 লিখে দেবে, যদি 200 দেয় 200 লিখে দেবে। লেখা থেকে জানা যায় বাতিটি 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে যুক্ত করলে প্রতি সেকেন্ডে 110 জুল তড়িৎ শক্তি খরচ করবে, এবং ওই অবস্থায় বাতিটির ঔজ্জ্বল্য হবে সর্বাধিক। ওকে ওকে, নেক্সট দেখো নেক্সট কি বলছে। 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? দেখো 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট আওয়ার, 1 ওয়াট আওয়ার মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কেটে দাও, তাহলে কত হবে? 3600 জুল। ওকে, বেশ। তড়িৎ শক্তি এবং কার্যের ধারণা থেকে প্রতিষ্ঠা করো H=I²RT। এটা আগে একবার বলেছি, রিপিট কোয়েশ্চেন। একটি বাড়িতে 6টি 60 ওয়াট, আচ্ছা অঙ্ক আছে, চলো অঙ্কটা করে দিই। এই যে কোথায় যেন, এইটা দেখো, একটি বাড়িতে 6টি 60 ওয়াটের ল্যাম্প, বেশ, 6 × 60 প্লাস 5টি 80 ওয়াটের ফ্যান প্লাস একটি 100 ওয়াটের টিভি দৈনিক কতক্ষণ করে চলে? দৈনিক 6 ঘন্টা করে চলে। তাহলে 5 টাকা হিসাবে মোট খরচ কত হবে? 6 × 6 = 36, 360, 5 × 8 = 40, 400, আর এই দিকে হচ্ছে 100 ইন্টু 6, বেশ। তাহলে 360 আর 100 460, তাহলে উত্তর হয়ে যাবে 860 ইন্টু 6। এবার এটা তো ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার করতে গেলে কি করব? 860 ইন্টু 6/1000। ঠিক আছে, হুটহাট করে ক্যালকুলেশনটা করবে না, কারণ তোমাকে তো বলেই দিয়েছে যে তোমাকে কত দিনে বের করতে হবে। 5 টাকা হিসাবে প্রতি মাসে
তাহলে প্রতি মাসে তো আমি এটা পাইনি, এটা আমি একদিনে পেয়েছি, একদিনে পেয়েছি এত বিওটি। ঠিক আছে, এখানে জায়গা যেহেতু আছে 860 ইন্টু 6/1000, 860 ইন্টু 6/1000, আমি 30 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিলাম যেহেতু এক মাসের বলেছে। আর প্রতি মাসে কত করে, আচ্ছা প্রতি ইউনিটে 5 টাকা, তাহলে ইন্টু 5 করে দেবো। তাহলে এখানে লিখে দিলাম, অর্থাৎ মোট খরচ সমান, দেখো 0 0 0 0, 5 2 10, 2 3 6, তাহলে 86 ইন্টু 9, 9 6 54, 9 8 72 আর 5 হচ্ছে 77। ঠিক আছে, 774 টাকা। ব্যাস হয়ে গেল উত্তর আমাদের, একদম ইজি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার আমি এভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যদি এনকারেজ না করো তাহলে তো আমি এনার্জি কীভাবে পাবো, তাই না? তোমাদেরকে তো কমেন্টে অবশ্যই জানাতে হবে যে কেমন লাগছে ভিডিওটা, বা এরকম ভিডিও তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে। ওকে, রোধাঙ্কের এসআই একক কী, ও তো বলেই দিয়েছি একবার, কি হবে না ওহম মিটার। ওকে, তারপরে দেখো এখানে আরেকটা কোশ্চেন আছে 2.9, ডায়নামোতে কোন ধরনের শক্তি, জানো তো যে ডায়নামোতে, এই কোশ্চেনটা পুরোপুরি নেওয়া হয়নি। ও এটা 2 পয়েন্টের কোশ্চেন, 2 পয়েন্টের কোশ্চেন আমি একটাও নিইনি যেহেতু শর্ট কোশ্চেন বলে, হ্যাঁ, তো এই একটা মানে মিস্টেক করে চলে এসছে আর কি, কারণ যেহেতু সবই বড় কোশ্চেন নিয়ে এসেছি, শর্ট কোশ্চেনের ভিডিও আমি আলাদা করে বানাবো, চিন্তা নেই। ওকে, দেখো একটি 1000 ওয়াট বাল্ব 1 ঘন্টায় চালানো হলে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে? 1000 ওয়াট বাল্ব 1000 ওয়াট বাল্ব 1 ঘন্টা চালানো হলে দেখো কি হবে। আচ্ছা 1000 ওয়াট তার মানে 1000 জুল পার সেকেন্ড, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কেটে দাও সেকেন্ড, মানে কেটো না, আমি বোঝানোর জন্য বলছি আর কি। তাহলে 1000 ইন্টু 3600, এত জুল তড়িৎ শক্তি খরচা হবে। আর যদি ওয়াট আওয়ারে করতে চাও, ওয়াট আওয়ারে কী হবে দেখো, 1000 ইন্টু 1, ঠিক আছে, তাহলে এনার্জি সমান 1000 ওয়াট আওয়ার, তার মানে 1 কিলো ওয়াট আওয়ার, এত তড়িৎ শক্তি খরচা হবে। বোঝা গেল? ব্যাস একদম ইজি। ওহমের সূত্রটি বিবৃত করো, রিপিট কোয়েশ্চেন, একবার হয়েছে অলরেডি। কোনো পরিবাহীর 2 প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয়, রোধ নির্ণয় করো, এটাও হয়েছে। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো, এটাও হয়েছে। ভাস্বর বাতির চেয়ে এলইডি বাতি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো, দেখি এখানে দেওয়া আছে কি না। আই থিঙ্ক এটা আমি দিয়েছিলাম, ভাস্বর বাতি আর এলইডি বাতি। দেখো সুবিধাটা দেখো, ভাস্বর মানে আগে যে বাল্বগুলো আমরা ইউজ করতাম, যে হলুদ কালারের লাইট হতো না, ওইটা তো জেনারেলি ওটাতে তো বিল তো অনেক বেশি, ওটা তুমি জানোই। তো একবার পড়ে নাও এখানে যে ভাস্বর ল্যাম্পের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে ভাস্বর ল্যাম্পের মধ্যে থাকা উচ্চ রোধ বিশিষ্ট টাংস্টেন ফিলামেন্টটি শ্বেত তপ্ত হয়ে 2700 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি গরম হয়ে যেত আর আলোক বিকিরণ করত। কিন্তু এই ক্ষেত্রে সরবরাহিত যে তড়িৎ শক্তি তার 98% তাপ শক্তি রূপে রূপান্তরিত হয়ে যেত। তো সেটা তো নষ্ট হতো, আমি তো আর তাপ পাওয়ার জন্য বাল্ব জ্বালাতাম না, লাইট পাওয়ার জন্য বাল্ব জ্বালাতাম, তাই না? তাহলে সেটাতে আমাকে তো তাহলে ওই যে তাপ শক্তিটা পেতাম ওটা তো আমার কোনো কাজে লাগতো না, কিন্তু ওর বিল আমাকে দিতে হতো। তাহলে সেটা অবশ্যই আমাদের পক্ষে অনেকটা খারাপ ছিল। সেই জন্য ভাস্বর ল্যাম্প তড়িৎ শক্তি সাশ্রয়কারী নয়। কিন্তু এলইডিতে কি হয়, এলইডিতে কিন্তু তাপ শক্তি উৎপাদনটা অনেকটা কম হয়, মানে তাপ শক্তি বেশি তৈরি হয় না, সেখানে ম্যাক্সিমামটাই আলোক শক্তিতে রূপান্তরিত হয়, যার জন্য কি হয় আমরা এলইডি ব্যবহার করি, যার ফলে কারেন্টের বিলও কম আসে। লেখা আছে, একবার পড়ে নেবে। ওকে ওকে তারপরে বলা হচ্ছে দুটি পরিবাহীর শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে তুল্য রোধ 9 আর 2 ওহম, পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। একদম ইজি, এরকম কোয়েশ্চেন আগেও একটা করালাম একটু আগেই। চলো নেক্সট পেজে চলে যাই। 9 আর 2 ওহম, তাই না? তার মানে R1 প্লাস R2 ইকুয়াল টু 9, আর R1 R2 বাই R1 প্লাস R2
ইকুয়াল টু 2, কিছুই না, আমি এখানে R1 R2 বাই 9 ইকুয়াল টু 2 করে দিলাম, তাহলে R1 R2 ইকুয়াল টু হয়ে যাবে 18। ঠিক তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ R1 ইকুয়াল টু 9 মাইনাস R2, ব্যাস বসিয়ে দাও। তাহলে 9 মাইনাস R2 ইন্টু R2 ইকুয়াল টু 18, 9R2 মাইনাস R2 স্কোয়ার ইকুয়াল টু 18, তাহলে R2 স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 9R2 প্লাস 18 ইকুয়াল টু 0। ওকে, 6 3 18, তাহলে R2 স্কোয়ার মাইনাস 6R2 মাইনাস 3R2 প্লাস 18 ইকুয়াল টু 0। তুমি যখনই এখান থেকে R2 কমন নিয়ে নেবে, R2 মাইনাস 6, ওকে, আবার যখন তুমি এখান থেকে 3 কমন নিয়ে নেবে, R2 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি উত্তর হয়ে গেল? না, উত্তর হয়ে গেল একটা হবে R2 ইকুয়াল টু 3 আর একটা হবে R2 ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে রোধ দুটো কি 6 এবং 3। যদি R2 6 হয় তাহলে R1 কত হবে? 9 মাইনাস 6 সমান 3। ঠিক আছে, তাহলে রোধ দুটির মান হবে 6 এবং 3। দেখো